আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটাতে কার লাভ হবে আমি জানি না, তবে আওয়ামী লীগের লাভ হয়েছে। রোজার সময় যে সিন্ডিকেটটা ভাঙা হয়েছিল বা সিন্ডিকেটটাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, তারা আবার সক্রিয় হয়েছে। চাঁদাবাজি আগে করেছে একচেটিয়াভাবে আওয়ামী লীগ, এখন সেখানে চলে এসছে বিএনপি। ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে ইতিহাসের শেষ পাতাটা কেউ পড়ে না, যেটাতে পরিণতি বা কনক্লুশনটা থাকে, ওটা কেউ পড়ে না। যুগে যুগে বিভিন্ন দল, বিভিন্ন সরকার এসছে, তারা কেউই ওই জায়গাটাতে আর যায় না, মনে করে যে তার আগেই সব কিছু থাকে। এখন দেখেন, এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটাতে কার লাভ হবে আমি জানি না, তবে আওয়ামী লীগের লাভ হয়েছে। আওয়ামী লীগ খুব সুন্দর একটা এই ইলেকশন বা আন্দোলনের মাঝখানে ওরা খুব সুন্দর একটা সেফ গার্ডে চলে গেল। এখন যত কিছুই ঘটবে বলবে যে আওয়ামী লীগ তো নাই, সুতরাং এটা কে করেছে আমরা জানি না। তো এই যে একটা এত বড় একটা দলকে নিষিদ্ধ করে তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হলো, এটা কিন্তু আসলে সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য কিছু ভালো হলো না। মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আওয়ামী লীগ এখান থেকে কিভাবে বেনিফিটেড হতে পারে? আপনি যেহেতু বলছেন তাদেরই আসলে লাভ হলো। না, প্রথম বেনিফিট তো হলোই যে এখন তারা যেখানে যাই করুক না কেন, আপনি সরাসরি তাদেরকে ব্লেম করতে পারবেন না, কারণ আওয়ামী লীগ তো নাই। যেটা নাই সে আর কি করবে। 5ই আগস্টের পর 8ই আগস্টে যখন এই সরকার শপথ নিল, সেই শপথে আমি বঙ্গভবনে গিয়েছিলাম। আমরা খুব আশান্বিত ছিলাম, আমাদের ভেতরে প্রচণ্ড একটা প্রত্যাশা প্রফেসর ইউনূসকে নিয়ে এবং তার পারিষদকে নিয়ে। দেখতে দেখতে 9টি মাস চলে গেছে। আমরা কিন্তু এখন ক্রমেই হতাশার দিকে যাচ্ছি। সারার ভাই যে কথাটা বললেন যে যদি তারা ঠিক মতন চলতে না পারে তাহলে তাদের পরিণতি খুবই দুঃখজনক হবে। আসলে ব্যাপারটা তাই, ওনারা যেটা প্রয়োজন, যেটা দরকার, সেটাতে যেতে পারছেন না। আর একটা কথা বলি, এই ওনারা বলতে কি মানে শিক্ষার্থীদের কথা বলছেন? শিক্ষার্থী না, উপদেষ্টা পরিষদ। হ্যাঁ, আর শিক্ষার্থীদেরকে যেমন ধরেন যে শিক্ষার্থীরা যে তাদেরকে বাধ্য করবে, অথবা তাদের মানে সেট গেম আন্ডারস্ট্যান্ডিংয়েই এটা হয়েছে যে যমুনা সারা রাত ঘেরাও করবে, তারপরে শাহবাগে যাবে এবং আলটিমেটাম দিবে, তখন বাধ্য হবে উপদেষ্টা পরিষদ এরকম একটা ডিসিশন নিতে। তো এই যে মব জাস্টিস, হ্যাঁ, এভাবে যদি চলতে থাকে এবং এটাকে যদি লালন পালন করা হয়, এনকারেজ করা হয়, তাহলে কিন্তু আচ্ছা, আমি এইটা সূত্র ধরে আরেকটা প্রশ্ন করতে চাই। সাংবাদিক মাসুদ কামাল তিনি একটি কথা বলেছেন যে মানে এটিকে পাতানো আন্দোলন বলে আখ্যায়িত করেছেন, বা কেউ কেউ এই ধরনের সমালোচনা করছেন। আসলে ভিন্ন দুই ধরনের মতামতই আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? আমি পাতানো কিনা জানি না, তবে এটা খুব স্বতঃস্ফূর্ত বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে একটা আন্ডারগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং সেটা কারণ ওই যে কথাটা আমি বললাম যে রাতে চলে গেল, এবং কালকে কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে কোনো মুহূর্তে ঘোষণাটা আসবে, যে কোনো মুহূর্তে ঘোষণাটা আসবে। এখন দেখেন, দেশ কিন্তু একটা অনেক বড় জিনিস। জি, মানে একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, একটা এনজিও চালানো যত সহজ, দেশ চালানো কিন্তু তত সহজ না। দেশ চালাতে গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে শুরু করে সব জায়গায় আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে যে দেশের চিন্তার চাইতে এখন অন্য চিন্তাগুলো মুখ্য হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কাঙ্ক্ষিত না। আমি একটু স্পষ্টভাবে বলি, দেখেন যে রোজার মাসে জিনিসপত্রের দাম সীমাবদ্ধ ছিল, লোকে স্বস্তিতে ছিল, তারপরে দাম বেড়ে গেল। কেন বেড়ে গেল?
রোজার সময় যে সিন্ডিকেটটা ভাঙা হয়েছিল বা সিন্ডিকেটটাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, তারা আবার সক্রিয় হয়েছে। তো এখন এই যে কন্টিনিউয়াস মনিটরিং, এই মনিটরিংগুলো যদি না করা হয় তাহলে তো হবে না। চাঁদাবাজি আগে করেছে একচেটিয়াভাবে আওয়ামী লীগ, এখন সেখানে চলে এসছে বিএনপি। এটা প্রকাশ্যে মানে এটা কি শুধু বিএনপি করছে নাকি মানে রাজনৈতিক দলগুলোর আরো অন্যান্য যারা না, রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিরা আছে? এখানে অন্যান্য দলগুলো খুব একটা সুযোগ পায়নি। এখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আমাদেরকে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে।